হোটেল ম্যানেজারের কাছে বিক্রম এলাকে স্ত্রী বলে দাবি করলে হিংসায় জ্বলতে থাকে গুড়া। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সুতপা গুড়াকে বলে, যা বাবা, তুই যদি গিয়ে এলাকে ভুলে যেতে পারিস, ওর মন থেকে তোর সব স্মৃতি মুছে ফেলতে পারিস, তাহলে তুই যা, তোকে আমি আটকাবো না, আমরা কেউ আটকাবো না। তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো। যা শুনে গুড়ার বুকটা একদম হু হু করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে বিক্রমের কথা। ফারিয়াগঞ্জ এলা একসাথে যাবে, দুজনে একা যাবে, এটাই মনে মনে তার ভাসতে থাকে। তখনই গুড়া বলে ওঠে, না না, আমি কোথাও যাব না। যা শুনে সবাই চমকে তাকায় গুড়ার দিকে। বলছে, কাকুমণি, তুমি আমার টিকিটটা ক্যান্সেল করে দাও। এই কথাটার জন্য বাজের মতো পড়ে ঘরে। মুহূর্তের মধ্যে নেহার মুখে হাসি ফুটে ওঠে। সে দৌড়ে এসে গোড়াকে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার জন্য বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিলে গোড়া? তার গলায় আনন্দ, চোখে একটা স্বপ্ন। পাশে বসে থাকা ঠাম্মি চোখ মুছতে মুছতে বলে, যাক, আমার একটা কথা তো রেখেছে আমার নাতি, তাহলে বিয়েটা হচ্ছে। অন্যদিকে রিমু হাতে গাড়ির চাবি নিয়ে বলে, দাদাভাই, গাড়ি বের করব? নেহা তখন ঠাম্মির দিকে ঘুরে দাঁড়ায়, বলছে, ঠাম্মি যখন গোড়া যাওয়া ক্যান্সেল করে দিয়েছে তখন তুমি বিয়ের সব ব্যবস্থা করো। গোড়াকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠাম্মি একটু হেসে মাথা নাড়ে, বলে, ঠিক আছে, আমার গোড়া দাদুভাইকে কিন্তু চোখে চোখে রাখবি। এই বলে তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে যতই আনন্দ থাকুক, ভেতরে ভেতরে গোড়ার মনে ঝড় উঠছে। সে ধীরে ধীরে বলে, আমাকে ফারিয়াগঞ্জ যেতে হবে। যা শুনে মামুনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ করে ফারিয়াগঞ্জ কেন যাবি? কাকুমণি চোখ সরু করে বলে, তার মানে তুই এলার বিক্রমের পিছু নিবি? ওরা আজকে ফারিয়াগঞ্জ যাচ্ছে, তাই না? গোড়া এবার আর লুকায় না, বলছে, হ্যাঁ, আমাকে যেতেই হবে। যদি ওই মিস্টার মুখার্জি এলার সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমি এটা কিছুতেই হতে দিব না। দীপ্ত একটু বিরক্ত হয়ে বলে, কিন্তু কিন্তু তাতে তোমার কি আসে যায় গোড়া? গোড়া তখন বলে, হ্যাঁ, আসে যায়, খুব আসে যায়। যদি দেখি উনি এলাকে সত্যি ভালোবাসে তাহলে আমি চুপচাপ সরে যাব, কিন্তু যদি দেখি উনি ভুলভাল কিছু করতে যাচ্ছে তাহলে আমি ওনাকে ছাড়বো না। অন্যদিকে আলিয়া নেহার কানে কানে বলে, দেখেছো, দাদাভাই তোমার জন্য কিচ্ছু করেনি, সব এলার জন্য। নেহার মুখের হাসিটা একটু মিলিয়ে যায়, চোখে এক ফোঁটা হিংসা জ্বলে ওঠে। তাহলে আমরাও যাব, সবাই যাবে। আমরা দেখতে চাই শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। ঐশীকে ডেকে সে বলে, তুমি তোমার বরের সাথে যাও। এলার গোড়াকে কাছাকাছি আসতে দিব না, যেভাবেই হোক ওদের আলাদা রাখতে হবে। ঐশী মাথা নাড়ে। এরপর নেহা ক্রিসের দিকে তাকিয়ে বলে, শোনো, তোমরা তো যাচ্ছ দিদিভাই আর জামাইবাবুকে মিলানোর জন্য, তাই না? আমি কিন্তু তোমাদের সাথে যাচ্ছি। কথা শেষ করে সে দ্রুত বেরিয়ে যায়। তার চোখে তখন একটাই জেদ, যেভাবে এলার গোড়া এক হতে চাচ্ছে আমি ঠিক সেভাবেই ওদের আলাদা করে দিব, কিছুতেই ওদের এক হতে দিব না। অন্যদিকে এলা গাড়ির পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মুখটা ভারী, চোখে ক্লান্তি। বিক্রম গাড়ির দরজা খুলে বলে, এলা ম্যাডাম, ওই প্রমোটারের বাড়ি ফারিয়াগঞ্জে, আমাদের যেতেই হবে, যেভাবেই হোক দলিলটা উদ্ধার করতে হবে। তাই আজ সব মিটিং ক্যান্সেল করেছি। এলা হালকা হাসি দিয়ে বলে, আমার জন্য আর কি করবেন বলুন তো? বিক্রম একটু হেসে বলে, এ কথা বলছেন কেন? আমি কি শুধু আপনার বস? আমি তো আপনার বন্ধু। আজ না হয় একটু গল্প করি। এলা জানালার বাইরে তাকিয়ে বলে, কি আর গল্প করব? বিক্রম ধীরে ধীরে বলে, আপনার ছোটবেলার কথা বলুন, কেমন ছিল আপনার শৈশব? কিছুক্ষণ চুপ থেকে এলা বলতে শুরু করে। ছোটবেলায় বাবার গল্প বলতে শুরু করে, রূপকথার গল্প। আমি বিশ্বাস করতাম, কিন্তু একদিন একটা রাজকুমার আসবে আমার জীবনে, আমি ভাবতেও পারিনি আমার জীবন হবে রূপকথার মতো। তার গলাটা একটু কেঁপে ওঠে, কিন্তু আমি ভুল করেছিলাম, ভুল মানুষকে ভালোবেসেছিলাম, রাজকুমার ভেবে নিয়েছিলাম, আর সেই ভুলটাই আমার সবকিছু ভেঙে দিয়েছে। বিক্রম তখন শান্ত গলায় বলে, ভালোবাসা মিথ্যে নয় এরা ম্যাডাম, শুধু চোখ খুলে দেখতে হয়। হয়তো আপনার আশেপাশে কেউ আছে যে আপনাকে সত্যিই ভালোবাসে। এলা তখন অবাক হয়ে তাকায় আর বলে, মানে? বিক্রম একটু দ্বিধা নিয়ে বলে, আমি অনেকদিন ধরে আপনাকে কিছু একটা বলতে চাচ্ছি। ঠিক তখনই গাড়ির সামনে কতগুলো লোক এসে দাঁড়ায়। এলা যা দেখে চমকে যায়, বলছে, এরা কারা? বিক্রম দ্রুত ব্যাক করে ফেলে গাড়ি। সে জানালা খুলে মাথা বের করে বলে, আপনারা আমাদের গাড়ি আটকালেন কেন? সামনের লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে। আসলে গোরা, সে ছদ্মবেশ নিয়ে এসেছে। কণ্ঠস্বর বদলে সে বলে, সামনে যাওয়া যাবে না, ফারিয়াগঞ্জে দাঙ্গা চলছে, খুব মারামারি হচ্ছে, মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। কথাটা শুনে এলার বিক্রম দুজনেই স্তব্ধ হয়ে যায়। বিক্রম অবিশ্বাসের সুরে বলে, কি বলছেন আপনি? গোরা আবার বলে, হ্যাঁ, আমরা যখন এখানে আসছি অবস্থা খুব খারাপ, আপনারা গেলে বিপদে পড়বেন। এলার বুকটা ধকধক করতে থাকে। সে বলে, তাহলে আমরা কি করব? গোরা এক মুহূর্ত চুপ করে থাকে। তার চোখের সামনে এলা এত কাছাকাছি অথচ এত দূরে।
সে নিজেকে সামলে নিয়ে বলে, ফিরে যান, আজকে যাওয়া ঠিক হবে না। বিক্রম একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তার ভেতর একটা সন্দেহ জাগতে শুরু করে। বলছে, আপনারা কারা, কোন এলাকা থেকে এসেছেন? গোরা একটু থামে, তারপর বলে, আমরা স্থানীয় মানুষ, আপনাদের সাবধান করতে দাঁড়িয়েছি। এলা বিক্রমের দিকে তাকায়। চলুন না, আজ না হয় ফিরে যাই। বিক্রম কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ে, বলে, ঠিক আছে, রিস্ক নেওয়া ঠিক হবে না। গাড়ি ঘোরাতে শুরু করে। আর সেই মুহূর্তে গোরার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে ধীরে ধীরে বলে, আমি আছি এলা, তোমার পাশে পাশেই আছি। কিন্তু এলা কিছুই শুনে না। গাড়ি ধীরে ধীরে দূরে সরে যায়, আর পেছনে দাঁড়িয়ে থাকে গোরা, ছদ্মবেশ ভাঙা মন নিয়ে। দূরে দাঁড়িয়ে নেওয়া সব কিছুই দেখছে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে, আর বলে, খেলা তো শুরু হলো। কিন্তু হঠাৎ করে বিক্রম বলে ওঠে, না না, আমাকে তো ফারেগঞ্জ যেতেই হবে, আমার জরুরি কাজ আছে। অন্যদিকে রিমু দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে বলে, দেখেছি দাদাভাই, এই মুখার্জির কেমন তারা, বৌদিকে নিয়ে যার জন্যে নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। গোরার চোখে তখন আগুন জ্বলছে। সে নিচু গলায় বলে, দাঁড়া, ওর মতলব আমি দেখাচ্ছি। এরপরে আর দেরি না করে গোরা এবং সবাই মিলে আচমকা দরজা খুলে জোর করে গাড়িতে উঠে পড়ে। বিক্রমের এলা দুজনেই হতভম্ব। গাড়ির ভেতর গাদাগাদি করে সবাই বসে, কেউ সামনে কেউ পিছনে। গোরা গলা বদল করে বলে, আমরা কলকাতা যাব, আপনাদের দেখে তো কলকাতায় লোক মনে হচ্ছে, তাই আমাদের কলকাতা নামিয়ে দিলেই হবে। এলা অবাক হয়ে বলে, আর আপনারা এভাবে জোর করে কেন গাড়িতে উঠলেন, কি হয়েছে আপনাদের? মেঘনা তখন ভীতস্বরে বলে, সামনে তো ঝামেলা হচ্ছে না, খুব ভয় লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে গেলে ভালো হবে। চলুন না কলকাতা ফিরে যাই। বিক্রম এবার স্পষ্টভাবে বিরক্ত হয়ে বলে, না, আমাদেরকে ফারেগঞ্জ যেতে হবে। এলা তখন বলে, থাক না মিস্টার মুখার্জি, ওরা যখন বলছে সামনে সমস্যা হচ্ছে, আমরা না হয় ফিরেই যাই। কিন্তু বিক্রম জেদ ধরে বলছে, না না, আজকে আমাদের কাজটা শেষ করতেই হবে। আমি এখনই পুলিশকে ফোন করে জেনে নিচ্ছি আসলে কি হচ্ছে। এই বলে ফোন করে ডায়াল করতে শুরু করে। অন্যদিকে গোরার বুক ধরফর করতে থাকে। মনে মনে ভাবে, এবার তো সব ধরা পড়ে যাব, কি করি এখন? ঠিক তখনই বিক্রম ধীর গলায় বলে, শুনুন, আপনাদের কথায় আমি ভয় পাই না, সামনে কি হচ্ছে আমি এখনই জেনে নিব। রিমু তখন বলে, দাদাভাই, উনি তো সত্যি পুলিশে ফোন করছে। ক্রেশ বলে, হ্যাঁ, এবার কি হবে? মেঘনা ঠোঁট হালকা হাসি, আসলে খেলা তো এখনই শুরু। কাকমণি আসবে। ঠিক সেই মুহূর্তেই সাইরেনের শব্দ। সবাই তাকায়। একজন পুলিশ ইউনিফর্ম পরে এগিয়ে আসছে। সে আর কেউ নয়, কাকমণি। ছদ্মবেশ নিয়ে বিক্রমের গাড়ি থেকে নেমে বলে, আপনি কে? কাকমণি একটু গড়বড় করে বলে, আমি মানে পুলিশ। এখানে সামনে খুব গোলাগুলি হচ্ছে, খুব বিপজ্জনক। কথা বলতে গিয়ে সে ভুলভাল বলে ফেলছে। বিক্রম ভুরুকুচকে বলে, আপনি তো কথাই বলতে পারছেন না, কি ব্যাপার, সত্যি পুলিশ তো আপনি? এলা অবাক হয়ে বলে, কে বলুন তো, সামনে কি কোনো শুটিং হচ্ছে নাকি? আপনি কি অভিনয় করছেন? কাকুমণি দ্রুত বলে, না না, আমি সত্যিই পুলিশ, সামনে খুব খারাপ অবস্থা, দাঙ্গা হচ্ছে, গুলি চলছে, কোনোভাবেই ফারেগঞ্জ যাওয়া যাবে না, আপনারা ফিরে যান। এলার ভিতরটা তখন কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, সবার গলার আওয়াজ এত কেন চেনা জানা লাগছে, এরা কারা? তারপর নিজেকে বোঝায়, না, আমি হয়তো সেনবাড়ির সবাইকে খুব মিস করছি, তাই এমন লাগছে। কাকুমণি আবার বলে, চলে যান, দেরি করবেন না, বিপদ হবে। বিক্রম কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গাড়িতে উঠতে সে ধীরে বলে, না না, আজ ফারেগঞ্জ যাওয়া না হলে কাল যাব, কিন্তু আজ এখানেই থাকবো। কোন হোটেলে? কথা শুনে ঘুরে আর থাকতে পারে না। কি বলছেন, হোটেলে থাকবেন মানে? মেঘনাথ দ্রুত বলে, দাদাভাই কন্ট্রোল কর, রাগ দেখাস না। বিক্রম এবার কড়া গলায় বলে, আপনারা নামুন গাড়ি থেকে, আমরা কলকাতা যাচ্ছি না, আজ এখানেই থাকবো। এই কথা শুনে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। অন্যদিকে ঐশী চুপি চুপি ফোন বের করে নেহাকে মেসেজ পাঠায়, ওরা হোটেলে থাকবে। কিছুক্ষণ পর এলা হঠাৎ খেয়াল করে একজন লোক তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে একটু বিরক্ত হয়ে বলে, আশ্চর্য, আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন? বিক্রম লক্ষ্য করে, এই আপনি, অনেকক্ষণ ধরে দেখছি, কেন এভাবে তাকিয়ে আছেন? গুনার নিজেকে সামলাতে পারে না, বলে, তাতে আপনার কি? ও আপনার কে হয়? বিক্রম ঠান্ডা গলায় বলে, আমরা যেই হই না কেন, আপনাকে বলবো কেন? দুজনের মধ্যে তখন তর্ক হতে থাকে। গাড়ি এগিয়ে যায়। অন্যদিকে নেহা আর আলিয়া তাড়াতাড়ি সেই হোটেলে পৌঁছে যায়। হোটেলটাও খুব সাধারণ, ভাঙ্গাচুরা। নেহা মুখ বিকৃত করে বলে, কি নোংরা জায়গা, এখানে আমি থাকতে পারবো না। আলিয়া তাকে চুপ করে, বলছে, চুপ করো তুমি, এই এলাকায় এরকমই হোটেল, আর ওরা এখানেই আসবে। ঐশী মেসেজ দিয়েছে, কষ্ট করে থাকতে হবে। নেহা বিরক্ত হয়ে লুকিয়ে পড়ে, দেখিস গুরাও এখানে থাকতে পারবে না। ওরা দুজনেই আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর বিক্রম আর এলা হোটেলে ঢোকে। হোটেল ম্যানেজার মাথা চলকে বলে, স্যার, একটা রুমই আছে, দুটো রুম দিতে পারবো না।
বিক্রম আর এলা দুজনেই চমকে ওঠে। একটা রুম? পরিস্থিতি তখন অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই গোরা বলে, রুমটা আমাদের দিন। ম্যানেজার একটু অবাক হয়ে বিক্রমের দিকে তাকায়। আপনারা কি হন? এক মুহূর্তের জন্য সব থেমে যায়। তারপর বিক্রম বলে, আমার স্ত্রী, আমরা স্বামী স্ত্রী। এই কথাটা যেন বাজ পড়ে গোরার মাথায়। তার চোখটা একদম লাল হয়ে ওঠে, তার বুকের ভিতরটা আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বিক্রমের দিকে তাকায়। আর দূরে লোকে দাঁড়িয়ে থাকা নেহার মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি, আর বলে, খেলা তো এবার জমবে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।